উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল ফেব্রুয়ারি মাসে, আর কয়েকদিন বাদে মে মাসের মাঝামাঝিতে মে মাসের 14 তারিখে তোমাদের ফল প্রকাশ রয়েছে। তার আগে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের সকলের মনেই এখন অনেকগুলো প্রশ্ন ঘোরাঘুরি করছে, পাস ফেল সংক্রান্ত, বেস্ট অফ 5 সংক্রান্ত, পার্সেন্টেজ সংক্রান্ত, ডিভিশন সংক্রান্ত, মানে কত নাম্বার পেলে কোন ডিভিশন হবে, কত পেলে লেটার হয়, কত পেলে স্টার হয়, তার সঙ্গে গ্রেস মার্কস এবং যে ক্রেডিট ট্রান্সফার, এই সমস্ত রিলেটেড যে প্রশ্নগুলো অনেকের মনেই রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভিডিওতে দিতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রশ্ন তোমাদের মনে রয়ে গিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, সেখানে রিপ্লাই দিয়ে দেবো। আগে তোমরা সম্পূর্ণ ভিডিওটা একটু ভালো করে দেখো, আশা করছি এরপরে আর কোনো রকম প্রশ্ন থাকার কথা নয়। তো প্রথম প্রশ্ন যেটা ম্যাথামেটিক্স, সায়েন্স স্টুডেন্টের জন্য যে ম্যাথামেটিক্সের 3টে আউট অফ সিলেবাসের যে 10 মার্কের প্রশ্ন আউট অফ সিলেবাস ছিল, সেগুলোর নাম্বার কারা পাবে কারা পাবে না, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কারা পাবে কারা পাবে না, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে যারা মেন হেডিংটা টাচ করেছে তারাই নাম্বারটা পাবে। চলো বুঝিয়ে দিই। তোমাদের 2 মার্কের একটা প্রশ্ন যেটা 2 এর দাগে ছিল, দুটো প্রশ্ন ছিল, তার মধ্যে একটা অ্যাটেম্প করতে হবে। এর মধ্যে বি এর অপশনে যেটা ছিল সেটা আউট অফ সিলেবাস ছিল। এরপরে তুমি যদি 1 নম্বরটা অ্যাটেম্প করে থাকো, অর্থাৎ এর দাগেরটা, সেক্ষেত্রে তুমি যদি ঠিক করে থাকো সেক্ষেত্রেও নাম্বার পাবে, না ঠিক করলেও তুমি কিন্তু নাম্বার পাবে, কারণ এটা আউট অফ সিলেবাস একটা কোশ্চেন ছিল। এই কারণে যারা এই দাগটা অ্যাটেম্প করেছিল, ধরো তুমি 2 এর দাগটা দিয়েছো, 2 পয়েন্ট দিয়ে তুমি গোল দিয়েছো বা আন্ডারলাইন দিয়েছো, অর্থাৎ 2 এর দাগটা যারা দিয়েছো তারা কিন্তু এক্ষেত্রে 2 মার্কসটা পাচ্ছে। এরপরে 11 দাগ, সেক্ষেত্রে 4টে প্রশ্ন ছিল, দুটো অ্যাটেম্প করতে হবে। তার মধ্যে বি এবং সি এই দুটো প্রশ্ন আউট অফ সিলেবাস ছিল। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে যে মেন দাগ নাম্বার যেটা 11 দাগ, অর্থাৎ 11 দিয়ে ডট দিয়ে বা দাগ দিয়ে যেরকম ভাবে তোমরা দাগ দিয়েছো, যদি 11 দাগটা সেখানে থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই যে মার্কসটা রয়েছে 8 মার্কস, এটা কিন্তু অবশ্যই পাবে। যারা এই দুটো অ্যাটেম্প করেছো তারাও পাবে, আর যদি যারা অ্যাটেম্প করোনি কিন্তু এই 11 দাগটা লিখে এগুলোর মধ্যে কোনো দুটো টাচ করেছো সেক্ষেত্রে তারাও কিন্তু এই মার্কসটা পাবে। অর্থাৎ যদি তুমি মেন যে দাগ নাম্বার রয়েছে 2 এর দাগ বা 11 দাগ এটা টাচ করে থাকো সেক্ষেত্রে তোমার 10 নাম্বার কনফার্ম। আবার অনেকের মনে এরকম প্রশ্ন জাগছে যে আমি এখানের মধ্যে 2 এর দাগে এরটা করেছি, বি এরটা আউট অফ সিলেবাস ছিল বলে এরটা করেছি এবং ঠিক হবে, সেক্ষেত্রে আমি 2 মার্কস পাচ্ছি, তো তারপরেও কি আমাকে আবার আউট অফ সিলেবাসের জন্য নাম্বার দেওয়া হবে? না, তোমাদের জন্য যে দাগ নাম্বারটা টোটাল থাকছে, তুমি যদি অ্যান্সার করে থাকো, সঠিক প্রশ্নের সঠিক অ্যান্সার করে থাকো, সেক্ষেত্রেও তুমি যেমন এই নাম্বারটা পাবে। আর যদি তুমি অ্যাটেম্প না করে থাকো, শুধুমাত্র মেন দাগ নাম্বারটা লিখে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তুমি এই একই নাম্বারটা পাবে যেটা টোটাল নাম্বার রয়েছে, অর্থাৎ 10 নাম্বার তুমি কিন্তু পাচ্ছ। এরপরে আসি পাস ফেলার ব্যাপারটা। তোমাদের কারো 6টা সাবজেক্ট রয়েছে, কারোর 5টা সাবজেক্ট রয়েছে। যাদের 6টা সাবজেক্ট রয়েছে তাদের কোনো চিন্তা নেই, যদি কোনো কারণে একটা সাবজেক্টে তোমার ফেল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক পাস করে যাবে। সাপোজ ধরে নাও তোমার হচ্ছে কোনো একটা কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে ফেল হয়ে গেল, আমি ধরে নিচ্ছি তোমার ফিজিক্সে ফেল হয়ে গেল, সেক্ষেত্রে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকটা পাস করে যাবে। আর যাদের 5টা করে সাবজেক্ট রয়েছে তারা যদি একটা সাবজেক্টে ফেল করে যায় সেক্ষেত্রে কিন্তু সে ফেল করে যাবে, কারণ তার কাছে আর কোনো অপশন নেই, কারণ 500-র মধ্যে নাম্বার ক্যালকুলেশন হবে। যাদের 6টা সাবজেক্ট রয়েছে তাদের একটা বাদ গেল, তাদের 500 নাম্বারের মধ্যে মার্কস ক্যালকুলেশন হচ্ছে। আর যাদের 5টা সাবজেক্ট রয়েছে একটা ফেল করে গেলে কিন্তু তোমরা ফেল। এরপরে আসি বেস্ট অফ 5টা কিভাবে ক্যালকুলেশন করা হবে। অনেকেই এটা বলছে যে বেস্ট অফ 5 ক্যালকুলেশনের সময় যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট গুলো থাকছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ এগুলো তোমাদের জন্য তোমাদের নাম্বার ক্যালকুলেশনে থাকবেই। তার সঙ্গে যে বাকি 4টে থাকছে তার মধ্যে 3টের বেস্ট নাম্বার নেওয়া হবে। এরকমটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে রেগুলেশন 2024 সালে সেমিস্টার সিস্টেমের জন্য প্রকাশ হয়েছে এরকম উল্লেখ নেই। সেখানে জাস্ট বলা হয়েছে যে যাদের 6টা সাবজেক্ট রয়েছে তাদের জন্য এই 6টা সাবজেক্টের মধ্যে বেস্ট যে 5টা থাকবে, সেক্ষেত্রে তুমি ইংরেজিতে কম পেলে ইংরেজিটা বাদ যাবে, বাংলায় কম পেলে বাংলাটা বাদ যাবে, সেরকম ভাবে তুমি যে সাবজেক্টে কম পাবে সেই সাবজেক্টে বাদ যাবে, বাকি 5টা সাবজেক্টের নাম্বার যোগ হবে। যেমন ধরো এটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে যে ফিজিক্স, এই ফিজিক্সের নাম্বারটা দেখো 80 রয়েছে 100-র মধ্যে, কিন্তু বায়োলজি যেটা অপশনাল ইলেকটিভ রয়েছে এটা কিন্তু 90 রয়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম নাম্বারটা পেতে চলেছো। ফিজিক্সটা তোমাদের বাদ চলে যাবে, যে নাম্বার টোটাল যে নাম্বার ক্যালকুলেশন হবে গ্র্যান্ড টোটাল, সেক্ষেত্রে 500-র মধ্যে যে নাম্বার ক্যালকুলেশন সেখানে কিন্তু যে সাবজেক্টে তুমি কম পাবে সেই সাবজেক্টের নাম্বারটা কিন্তু বাদ যাবে, বাকি 5টা তোমাদের জন্য যোগ হয়ে যাবে। এরপরে আসি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, কত পার্সেন্ট বা কত নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন হবে। অনেকের মনেই এই প্রশ্নটাও রয়েছে। ফার্স্ট ডিভিশন কত হবে? 60% এন্ড অ্যাবাভ, অর্থাৎ যারা 60% বা তার বেশি পাবে, নাম্বার 300-র বেশি, 500-র মধ্যে 300-র বেশি যারা নাম্বার পাবে তারা ফার্স্ট ডিভিশন। সেকেন্ড ডিভিশন কারা? যারা 45 থেকে 59 পর্যন্ত থাকছে, 45 থেকে 59% পর্যন্ত, অর্থাৎ 500-র মধ্যে 225 থেকে 299 নাম্বার পর্যন্ত কিন্তু সেকেন্ড ডিভিশন। এরপর হচ্ছে থার্ড ডিভিশন, যারা 30% থেকে 44% পর্যন্ত,
অর্থাৎ 150 নাম্বার থেকে 224 নাম্বার পর্যন্ত। তোমাদের আরো একবার বলে দিচ্ছি, যাদের 60% বা তার বেশি নাম্বার থাকবে তারা ফার্স্ট ডিভিশন, যারা 45% থেকে 59% পর্যন্ত তারা সেকেন্ড ডিভিশন, আর যাদের 30% থেকে 44% পর্যন্ত তাদের থার্ড ডিভিশন। কত নাম্বার চাই 500 এর মধ্যে সেগুলো লেখা রয়েছে, এখান থেকে দেখে নিতে পারো। এরপর আসি গ্রেস মার্ক। অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন রয়েছে যে তাদের প্রিপারেশন ভালো ছিল না, তারা কোনো রকম ভাবে উত্তর দিয়ে এসেছে পাস করার জন্য শুধুমাত্র। তোমাদের দুটো সাবজেক্ট রয়েছে, প্রজেক্ট বেস আর প্র্যাকটিক্যাল বেস। 40 নাম্বার এবং 35 নাম্বারের পরীক্ষা হয়। ধরো 40 নাম্বারের সাবজেক্টে পাস করার জন্য 12 নাম্বার চাই, কিন্তু তুমি শুধুমাত্র কোনো রকমের প্রিপারেশন নিয়ে গিয়েছিলে, এক্ষেত্রে তুমি বানিয়ে কোনো রকম ভাবে 20 মার্কস অ্যাটেম্প করে এসেছো এবং তুমি ভাবছো 10 নাম্বার পাবে। সেক্ষেত্রে যদি টিচারের হাতে কিন্তু নাম্বার থাকে, অনেক টিচাররাই বলছে তারা নাকি একটু ভালো নাম্বার দিচ্ছে, যদি নাম্বার দেওয়া জায়গা থাকে তাহলে তোমাদের 12তে পাস, তুমি 15 নাম্বার অ্যাটেম্প করেছো, সেক্ষেত্রে তোমাকে 12 দিয়ে পাস করিয়ে দেওয়া যাবে। কিন্তু যদি তুমি 12 পাস 8 নাম্বার অ্যাটেম্প করে এসেছো, সেক্ষেত্রে তোমাদেরকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু কোনো রকম ভাবে পাস করানো যাবে না। অর্থাৎ যত নাম্বারে তোমাদের পরীক্ষা হয়েছে তাদের মধ্যে যত নাম্বারে পাস নাম্বারের থেকে বেশি নাম্বার তোমাদেরকে অ্যাটেম্প করে আসতে হবে, তাহলে তোমাদেরকে কিন্তু টিচাররা কোনো রকমে পাস করিয়ে দিতে পারে। গ্রেস মার্কস এর পাশাপাশি আরো একটা ছিল, যেটা হচ্ছে 5% ক্রেডিট ট্রান্সফার। এই গ্রেস মার্ক দেওয়া হলো, গ্রেস মার্ক তো টিচাররা দেবে, অর্থাৎ এক্সামিনাররা যারা খাতা দেখবে তারা দিল, তারপরে দেখা গেল যে তোমার 5 নাম্বার থেকে 2 নাম্বার হয়তো কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে সাবজেক্টে বেশি নাম্বার থাকবে সেখান থেকে তোমার 2 নাম্বার নিয়ে এসে সেটা ট্রান্সফার করে যে সাবজেক্টে তোমার ফেল হয়ে যাচ্ছে সেই সাবজেক্টে দিয়ে সেই সাবজেক্টে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। এটাই ক্রেডিট ট্রান্সফার। এটা কিন্তু কাউন্সিল থেকে দেওয়া হবে তোমার জন্য। পাস করার জন্য যে গ্রেস মার্ক যেটা টিচাররা দেবে সেটা কিন্তু আলাদা, আবার যে ক্রেডিট ট্রান্সফার রয়েছে 5% সেটা কিন্তু আলাদা। আর 5% যে ট্রান্সফারটা হবে ক্রেডিট ট্রান্সফার, অন্য সাবজেক্ট থেকে নিয়ে ফেল করা সাবজেক্টে পাস করানো হবে, সেটা কিন্তু একটা সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তোমার যদি দুটো সাবজেক্টের ক্ষেত্রে ওরকম ক্রেডিট ট্রান্সফারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না, একটা সাবজেক্ট তোমার ফেলই রয়ে যাবে। আর যদি তোমার একটা সাবজেক্টের ক্ষেত্রে 2 নাম্বারের জন্য যদি ফেল হয়ে যায়, সেক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফার করে তোমার কিন্তু ওই সাবজেক্টটা পাস হয়ে যাবে। এরপরে আসি কত নাম্বার পেলে লেটার হয় এবং কত নাম্বার পেলে স্টার হয়। লেটার যেটা রয়েছে, লেটার কিন্তু কোনো রকম ওভারঅল নাম্বারের উপর হয় না, সাবজেক্ট অনুযায়ী লেটার হয়। প্রতিটা সাবজেক্টে তোমার যদি 80% এর বেশি নাম্বার থাকে, 80% বা তার বেশি, অর্থাৎ 100 এর মধ্যে 80 নাম্বার বা তার বেশি নাম্বার থাকে, সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমার লেটার মার্কস হচ্ছে। আর স্টার মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু ওভারঅল পার্সেন্টেজ, অর্থাৎ 500 এর মধ্যে যদি তোমার পার্সেন্টেজ 75 বা তার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার স্টার মার্কস হবে। লেটার মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা হবে। যেই সাবজেক্টগুলোতে তুমি 80 নাম্বার বা তার বেশি পাবে সেগুলো কিন্তু তোমার লেটার হবে। আর স্টার মার্কসটা কিন্তু ওভারঅল অর্থাৎ টোটাল নাম্বারের উপর হবে। 500 নাম্বারের মধ্যে তুমি যত পাবে সেটা যদি 75% এর বেশি হয়ে থাকে তবে কিন্তু তোমাদের স্টার মার্কস হবে। তো আশা করছি সম্পূর্ণটা বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, সেখানে আমি তোমাদের রিপ্লাই দিয়ে উত্তরগুলো দিয়ে দেবো। অবশ্যই সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, ইনফরমেটিভ ভিডিও। আর এরকমই গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তার সঙ্গে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, পারলে হাই পয়েন্ট দিয়ে দেবে ভিডিওটাতে, যাতে করে এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও।